উত্তরাঞ্চলে ব্রহ্মপুত্র নদের পানি কমতে শুরু করলেও দেখা দিয়েছে তীব্র ভাঙন। বাড়ছে মধ্যাঞ্চলের নদ নদীর পানি। পরিস্থিতি আরও খারাপের আশঙ্কা। নিরাপত্তার কারণে জনসম্পৃক্ততায় যেন ছেদ না পড়ে সেদিকে সজাগ দৃষ্টি রাখতে এসএসএফকে আহ্বান প্রধানমন্ত্রীর। বাহিনীর প্রতিষ্ঠা বার্ষিকীতে শুভেচ্ছা বিনিময়। চিকিৎসার জন্য লন্ডনের উদ্দেশ্যে দেশ ছাড়লেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। বিমানবন্দরে নেতাকর্মীদের ভিড়। ক্যাম্পাসে স্কুল ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগে সিলেট শাহজালাল বিশ্ববিদ্যালয়ের 4 ছাত্র সাময়িক বহিষ্কার। সতর্ক করা হলো ছাত্রলীগ সভাপতিকে। এবং লন্ডনে অ্যাসিড হামলা বেড়ে যাওয়ায় প্রবাসী বাংলাদেশিদের উদ্বেগ। প্রশাসনকে কঠোর হওয়ার আহ্বান। সতর্ক থাকার পরামর্শ কমিউনিটি নেতাদের। প্রবাসের সময় সঙ্গে আছে আমি মাকসুম আলম খান। পানি কমলেও থামেনি গাইবান্ধার ব্রহ্মপুত্র নদের ভয়াবহ ভাঙন। ঘরবাড়ি হারিয়ে বাঁধে আশ্রয় নেওয়া মানুষের চোখে মুখে এখন শুধু হাহাকার। যদিও দুর্গতদের জন্য পর্যাপ্ত ত্রাণ সহায়তার আশ্বাস উপজেলা প্রশাসনের, তবে অব্যাহত ভাঙন ঠেকাতে স্থায়ী কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি নদীপাড়ের মানুষ ও স্থানীয় জনপ্রতিনিধিদের। শাকিল মাহমুদের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন হেদায়েতুল ইসলাম বাবু। পানি কমতে শুরু করলেও ব্রহ্মপুত্র নদে স্রোতের তীব্রতা ক্রমেই বৃদ্ধি পাচ্ছে। স্রোতের তীব্রতা বাড়ার সাথে সাথেই পাল্লা দিয়ে বাড়ছে ভাঙন। গত কয়েকদিনে ব্রহ্মপুত্র নদের ভাঙনে নিঃস্ব হয়েছেন অনেকেই। ভাঙনের তীব্রতা বৃদ্ধি পাওয়ার ফলে ক্রমেই অসহায় আর নিঃস্ব মানুষের তালিকা দীর্ঘ থেকে দীর্ঘতর হচ্ছে। ডাঙে সব গেছে বাবা, কিছু বাসে নাই, থাকবার মতো কোনো আশ্চর্য নাই। বৃহস্পতিবার থেকে খাওয়ার মতো আমাদের কোনো উপায় নেই। আমি যে না খামো তারও আমার বুদ্ধি নাই। আমার এনাতে জল খামো সে গেলাসও নাই। আমার যা 3 দিন থেকে আটা জড়ো করে আনি দিবে, সেই জনটাও আমার নাই। এদিকে ভাঙনের ফলে খোলা আকাশের নিচে আশ্রয় নেওয়া মানুষের দুর্ভোগ কমছে না কিছুতেই। স্থানীয় জনপ্রতিনিধি এবং ভাঙনে ক্ষতিগ্রস্তদের দাবি, স্থায়ীভাবে ভাঙন ঠেকানোর উদ্যোগ না নিলে আরো অনেককেই ভিটে ছাড়া হতে হবে। আমরা তো কয়েক বছর থেকে শুনতেছি যে কাজ হবে হবে হবে। মানুষ তো আসলে এই আশার বাণী শোনার থেকে স্থায়ীভাবে কাজের আশাটাই বেশি করতেছে। আমাদের কোনো অনুদানের কোনো দরকার নেই, কোনো প্রয়োজন নেই। আমাদের নদী রোধ করাটাই হলে মেইন সমস্যা। এটা যদি বন্ধ করতে পারেন তাহলে অনেক লোক বাঁচবে। আর যদি নদীটা যদি রোধ করতে না পারেন তাহলে তো আমরা নিঃস্বহারা, আমাদের কিছুই নাই। আমরা একেবারে ফকির মিসকিনের থেকে খারাপ হয়ে যাব। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বলছে আপাতত ভাঙনে ক্ষতিগ্রস্তদের জন্য ত্রাণ সহায়তা ছাড়া কিছুই করার নেই তাদের। গোঘাট এলাকার নদী ভাঙন এটি সারা বছর ব্যাপী হয়। এর জন্য কিন্তু আমাদের গত জুলাই মাসে, তারপরে জুন মাসে তখনও কিন্তু আমরা জিআর থেকে বরাদ্দ দিয়েছি। আমরা সার্বক্ষণিক চেয়ারম্যান মহোদয়ের সঙ্গে আমাদের যোগাযোগ রয়েছে যাতে কেউ খোলা আকাশের নিচে না থাকে। ব্রহ্মপুত্র, ঘাঘট সহ গাইবান্ধার নদ নদীগুলোর পানি কমতে শুরু করলেও বন্যা পরিস্থিতি অপরিবর্তিত রয়েছে। ভাঙন কবলিত গাইবান্ধা সদরের কামারজানি গোঘাট থেকে হেদায়েতুল ইসলাম বাবু, সময় সংবাদ। এদিকে ব্রহ্মপুত্রের পানি কমলেও বেড়েছে যমুনা নদীর সিরাজগঞ্জ পয়েন্টে। পানি বাড়তে শুরু করেছে দেশের মধ্যাঞ্চলের নদ নদীগুলোতে। প্লাবিত হয়েছে বিভিন্ন জেলার নিম্নাঞ্চল। পানিবন্দী অবস্থায় খাদ্য বিশুদ্ধ পানির সংকটে পড়েছে লাখো মানুষ। অবনতি হয়েছে সিলেটের বন্যা পরিস্থিতির। জেলা প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ছবিতে ডেস্ক রিপোর্ট। সিরাজগঞ্জ পয়েন্টে যমুনা নদীর পানি বেড়ে বিপদসীমার 77 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এতে জেলার সদর, কাজীপুর, চৌহালি, শাহজাদপুর ও বেলকুচি উপজেলার 38টি ইউনিয়ন ও চরাঞ্চল তলিয়ে গেছে। ঘরের মধ্যেই খাটের উপর কোনো মতে চলছে রান্নার কাজ। 10-12 দিন ধরে পানি উঠছে, পোলাপান নিয়ে রান্দাবাড়ি করে খেতে পারি না, খুব কষ্ট। থাকা যায় না, এরকম খাটমাট সব তলা গেছে, জিনিসপত্র রাখা খুব সমস্যা। জামালপুরে যমুনা নদীর পানি কিছুটা কমলেও সদর, ইসলামপুর, দেওয়ানগঞ্জ, মেলান্দহ, মাদারগঞ্জ ও সরিষাবাড়ী উপজেলায় এখনও পানিবন্দী আছেন প্রায় 2 লাখ মানুষ। বন্ধ হয়ে গেছে 316টি শিক্ষা প্রতিষ্ঠান। পানিবাহিত রোগে আক্রান্ত হবার ঝুঁকিতে রয়েছে শিশুরা। যাতায়াত বন্ধ হয়েছে, গাড়ি ঘোড়া বন্ধ হয়েছে। এখন যদি কোনো রোগী হয় তা আমাদের নিজের সমস্যা দেখা দিয়েছে। ঘরের মধ্যে পানি, গরু গাছও বাইরে রাখছি, বাইরে খাবার নাই।
শরীয়তপুরে পদ্মা নদীর পানি বৃদ্ধি পাওয়ায় জাজিরা ও নড়িয়া উপজেলার 7টি ইউনিয়ন প্লাবিত হয়েছে। নতুন করে ভাঙন দেখা দেয়ায় আতঙ্কিত হয়ে পড়েছেন নদী তীরবর্তী কয়েক হাজার পরিবার। গত বছর ওই পাত্তনে ভেঙে এই পারাইছি আবার নদীতে আবার ভেঙে দিতেছি। টাকার লেগে যদি উঠে তার না থাকতে মাইছিল। এছাড়া টাঙ্গাইলে যমুনা নদীর পানি আরো 6 সেন্টিমিটার বেড়ে নতুন করে বেশ কিছু এলাকায় পানি ঢুকে পড়েছে। এতে শতাধিক গ্রামের প্রায় 10,000 পরিবার পানিবন্দী হয়ে পড়েছে। বানের জলে ভেসে গেছে প্রায় 1300 হেক্টর জমির ফসল। তৌফিক মাহমুদ, সময় সংবাদ। দেশের মধ্যাঞ্চল রাজবাড়ীর গোয়ালন্দ, মুন্সিগঞ্জের ভাগ্যকুল এবং শরীয়তপুরের সুরেশ্বর পয়েন্টে পদ্মা নদীর পানি বাড়ায় আশঙ্কা রয়েছে। তবে উত্তরাঞ্চলে আগামী 3 দিনের মধ্যে বন্যা পরিস্থিতির উন্নতি হতে পারে বলে জানিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। শনিবার দুপুরে রাজধানীর মতিঝিলে সংস্থাটির নির্বাহী প্রকৌশলী সাজ্জাদ হোসেন সময় সম্পদকে এই তথ্য জানান। অঞ্চলে বিদ্যমান বন্যা পরিস্থিতি খুব দ্রুতই উন্নতি হওয়ার একটা সম্ভাবনা তৈরি হয়েছে। গোয়ালন্দ পয়েন্ট পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এই সময় বিপদসীমার আজকে আমরা 21 সেন্টিমিটার উপরে দেখতে পাচ্ছি। আরো 2টা পয়েন্ট, বিশেষ করে ভাগ্যকুল এবং শরীয়তপুরের সুরেশ্বর পদ্মা নদী, সেখানেও আমরা দেখতে পাচ্ছি পানি বৃদ্ধি পাচ্ছে। তবে সেটা বিপদসীমার 2টা পয়েন্টই নিচে আছে, কিন্তু অর্নিং লেভেলে আছে। তো আমাদের পূর্বাভাস অনুসারে আমরা দেখতে পাচ্ছি পানি এদিকে আরো 24 থেকে 72 ঘন্টা পানি বাড়বে। আওয়ামী লীগ জনগণকে দেয়া ওয়াদা পূরণে কাজ করছে উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, দেশের সম্পদ বিক্রি করে ক্ষমতায় যাওয়ার রাজনীতি তিনি করেন না। শনিবার সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে বিশেষ নিরাপত্তা বাহিনী এসএসএফ এর 31তম প্রতিষ্ঠা বার্ষিকীর দরবারে তিনি একথা বলেন। 2001 সালের নির্বাচনে দেশের সম্পদ মুচলেকা দিয়ে বিএনপি ক্ষমতায় এসেছিল বলেও মন্তব্য করেন শেখ হাসিনা। নিরাপত্তার কারণে যাতে প্রধানমন্ত্রীকে জনবিচ্ছিন্ন হতে না হয় সেদিকে সতর্ক দৃষ্টি রেখে এসএসএফকে কাজ করার পরামর্শ দেন তিনি। রাষ্ট্রের সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যক্তিদের নিরাপত্তায় নিষ্ঠা, আনুগত্য আর অকৃত্রিম বিশ্বস্ততা দিয়ে 1986 সাল থেকে কাজ করে আসছে স্পেশাল সিকিউরিটি ফোর্স এসএসএফ। রাষ্ট্রপ্রধান, সরকার প্রধান সহ বিদেশি অতি গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গের নিশ্ছিদ্র নিরাপত্তায় সর্বোচ্চ ত্যাগ স্বীকার করা এই বাহিনী পার করল 31 বছরের গৌরবময় ইতিহাস। এসএসএফ এর প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শনিবার সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে আয়োজন ছিল বিশেষ দরবারের, যেখানে এসএসএফ এর সদস্য সহ উপস্থিত ছিলেন সেনা, নৌ, বিমান বাহিনী ও আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর প্রধানগণ। দরবারে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, দেশের সম্পদ মুচলেকা দিয়ে তিনি ক্ষমতায় বসার রাজনীতি করেন না, আর এজন্যই 2001 নির্বাচনে হারতে হয়েছিল আওয়ামী লীগকে। যেখানে জনগণের সেবা করতে এসেছি, জনগণের জন্য কাজ করতে এসেছি, নিজের ভাগ্য গড়ার জন্য না। গ্যাস উত্তোলনের জন্য বিভিন্ন আমেরিকান কোম্পানি এখানে বিনিয়োগ করে। আমেরিকার প্রেসিডেন্ট নিজে আমাকে অনুরোধ করেছিলেন, তখন বিল ক্লিন্টন প্রেসিডেন্ট ঢাকায় এসেছিলেন তিনি। আমি তাকে এই জবাবই দিয়েছিলাম যে আমার দেশের মানুষের চাহিদা আগে পূরণ করতে হবে। 2001 নির্বাচনে আমরা যেটা দেখেছি, ভোট আমরা বেশি পেয়েছিলাম কিন্তু সিট পাইনি, সরকারে আসতে পারিনি। ফলাফলটা হলো প্রতিটি জিনিস আবার নষ্ট করে দেওয়া হয়। নিজের নিরাপত্তা প্রসঙ্গে শেখ হাসিনা বলেন, নিরাপত্তার কারণে যাতে জনসম্পৃক্ততায় ছেদ না পড়ে সেদিকে সজাগ দৃষ্টি রেখেই কাজ করতে হবে এসএসএফ কে। সত্যি কথা বলতে আমি নিজের জন্য কখনো চিন্তা করি না, আর মৃত্যুকে আমি ভয়ও করি না। মানুষকে নিয়ে কাজ, আমার মানুষের থেকে যেন বিচ্ছিন্ন না হয়ে যায় সেই দিকটা একটু বিশেষভাবে দৃষ্টি দিতে হবে। কাজে মানুষের সাথে না থাকতে পারলে, মানুষকে না দেখতে পারলে আমাদের কিন্তু বেঁচে থাকার কোনো সার্থকতা থাকে না। তো সেটুকু খালি আমি এসএসএফ এর কাছে চাইবো যে আমাকে যেন জনবিচ্ছিন্ন করে না দেওয়া হয়। এরপর তেজগাঁওয়ের এসএসএফ অফিসার্স মেসে বাহিনীটির সদস্যদের নিয়ে প্রতিষ্ঠা বার্ষিকীর কেক কাটেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দেবাশিস রায়, সময় সংবাদ, ঢাকা। মুক্ত বাণিজ্য চুক্তি এবং ভিসামুক্ত প্রবেশাধিকার পেলে বর্তমান বিনিয়োগ বান্ধব পরিবেশ কাজে লাগিয়ে বাংলাদেশ ও শ্রীলঙ্কা অর্থনৈতিকভাবে লাভবান হতে পারবে বলে মনে করেন দুদেশের ব্যবসায়ীরা। শনিবার সফরকারী শ্রীলঙ্কান প্রেসিডেন্ট মাইথ্রিপালা সিরিসেনার উপস্থিতিতে রাজধানীর একটি হোটেলে আয়োজিত বাণিজ্য ও বিনিয়োগ বিষয়ক সংলাপে দুদেশের ব্যবসায়ীরা এমন মন্তব্য করেন।
রাষ্ট্রীয় আনুষ্ঠানিকতা এবং চুক্তির কাজ সেরেছেন সফরের দ্বিতীয় দিনেই। শেষ দিনে সকালে ব্যবসা ও বাণিজ্য বিষয়ক সংলাপে সিরিসেনার উপস্থিতিতেই তাই উঠে আসে আগের দিনের দুদেশের রাষ্ট্রপ্রধানদের বৈঠকে সম্পন্ন হওয়া একটি চুক্তি ও 13টি সমঝোতা স্মারকের বিষয়টি। দুদেশের বিপুল যে সম্ভাবনা তাকে কাজে লাগিয়ে যৌথ অর্থনৈতিক সমৃদ্ধি অর্জন সম্ভব বলেও মনে করেন আলোচকরা। আমরা দুই দেশ পরস্পরের মধ্যে যে পরিমাণ বাণিজ্য করি তা আমাদের দুপক্ষেরই সক্ষমতার তুলনায় খুবই কম। নতুন করে এখন সম্ভাবনা তৈরি হয়েছে। এখন পর্যন্ত বাংলাদেশে ব্যবসা করতে এসে সরকারের কাছ থেকে প্রয়োজনীয় সুযোগ সুবিধা পাচ্ছে। নতুন করে দুদেশের সরকার যে চুক্তিগুলো করতে যাচ্ছে তা কার্যকর করা গেলে বিনিয়োগে গতি আসবে। আমাদের এমনভাবে বাণিজ্য ও বিনিয়োগের পরিবেশ তৈরি করতে হবে যাতে দুদেশের মধ্যে একটা উইন উইন পরিস্থিতি তৈরি হবে। ব্যবসায়ীরা সমস্যা সম্ভাবনার কথা যখন বলছেন তখন সরকারি পর্যায়েও নিজেদের আন্তরিকতার কথা তুলে ধরেন দুদেশের পররাষ্ট্রমন্ত্রী। একটা সময় আমাদের অর্থনীতি অন্তর্মুখী ছিল, 2015 সালের পর তা পাল্টেছে। এখন আমরা এটাকে প্রসারিত করতে চাই। কূটনৈতিক ও অফিসিয়াল ভিসা ফ্রি করা হলেও ব্যবসায়ী এবং পর্যটকদের জন্য এই সুযোগ থাকা উচিত। সময় এখন এগিয়ে যাওয়ার। দুই দেশের চেষ্টা এবং আন্তরিকতা থাকলে পারস্পরিক অর্থনীতিকে শক্তিশালী করা সম্ভব হবে। বাংলাদেশে বিনিয়োগে শ্রীলঙ্কার আগ্রহ প্রশংসনীয়। প্রথমবারের মতো বাংলাদেশ কোনো দেশের সঙ্গে যে মুক্ত বাণিজ্য চুক্তি করতে যাচ্ছে তা কার্যকর করা গেলে দ্বিপক্ষীয় অর্থনীতি একটি ভারসাম্যপূর্ণ লাভের মুখ দেখবে বলে আলোচনায় উঠে আসে। হিসান জুয়েল, সময় সংবাদ, ঢাকা। চিকিৎসার জন্য লন্ডনের উদ্দেশ্যে ঢাকা ছেড়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। শনিবার রাত 7:30টায় হযরত শাহজালাল বিমানবন্দর থেকে এমিরেটস এয়ারলাইন্সের একটি বিমানে তিনি ঢাকা ছাড়েন। এ সময় দলীয় প্রধানকে বিদায় জানাতে বিমানবন্দর এলাকায় কেন্দ্রীয় নেতাদের পাশাপাশি বিপুল সংখ্যক বিএনপি নেতাকর্মী উপস্থিত হন। তবে নিরাপত্তার স্বার্থে তাদেরকে বিমানবন্দরের ভেতরে প্রবেশ করতে দেওয়া হয়নি। লন্ডনে চিকিৎসা শেষে দেশে ফিরেই বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া নির্বাচনকালীন সহায়ক সরকারের রূপরেখা দেবেন বলে বিমানবন্দরে সাংবাদিকদের জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন। বেগম জিয়াকে হযরত শাহজালাল বিমানবন্দরে বিদায় জানাতে এসে তিনি এই কথা জানান। এছাড়া সরকার কিভাবে সহায়ক সরকারের রূপরেখা গ্রহণ করবে তার উপর নির্ভর করেই পরবর্তী আন্দোলনের ঘোষণা করা হবে বলেও জানান খন্দকার মোশাররফ। লন্ডনে চিকিৎসকের পরামর্শের উপরই বিএনপি চেয়ারপারসনের দেশে ফেরা নির্ভর করছে বলেও জানান তিনি। অতি শীঘ্র তিনি চিকিৎসা শেষ করে দেশে ফিরে আসবেন এবং দেশে ফিরে এসে নির্বাচনের সময়কালের যে একটি নিরপেক্ষ সহায়ক সরকার এর রূপরেখা দেবেন। আমরা দেখব যে সরকার এই রূপরেখা সম্বন্ধে তাদের প্রতিক্রিয়া কি। সেই প্রতিক্রিয়া দেখে পরবর্তীকালে আমাদের নেত্রী পরবর্তী আন্দোলনের কর্মসূচি দেবেন। সেখানে যেহেতু আমাদের সিনিয়র ভাইস চেয়ারম্যান আছেন এবং আমাদের নেত্রীর সন্তান, সেখানে আলাপ আলোচনা হবে। এ নিয়ে জল্পনা কল্পনার কিছু নেই। চিকিৎসা যতদিন প্রয়োজন হয় ডাক্তাররা যেটা বলবেন সে মোতাবেক চিকিৎসা শেষ করে তিনি দেশে ফিরে আসবেন। প্রবাসের সময় আরও থাকছে। সিরাজগঞ্জে 12 বছরের শিশুকে পায়ুপথে বাতাস ঢুকিয়ে হত্যা চেষ্টার অভিযোগ। আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি। প্রবাসে বাঙালিদের স্বাস্থ্য সচেতনতা নিয়ে কথা বলতে নিউ ইয়র্ক সময় স্টুডিওতে এসেছিলেন হৃদরোগ বিশেষজ্ঞ ডাক্তার সিএম হাসান। চলুন দেখে নেই তার সাক্ষাৎকারটি। দর্শক, প্রবাসের বাংলাদেশ অনুষ্ঠানের সময় নিউ ইয়র্কের স্টুডিওতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি শিহাবুদ্দিন কিসলু। আজকে আমাদের সাথে আলোচনায় অতিথি হিসেবে রয়েছেন ইন্টারনাল মেডিসিন, কার্ডিওলজি, ইন্টারভেনশনাল কার্ডিওলজি এবং ডায়াবেটিস বিষয়ে বোর্ড সার্টিফাইড হৃদরোগ বিশেষজ্ঞ ডক্টর সিএম হাসান। ডক্টর সিএম হাসান, আপনাকে স্বাগত আমাদের স্টুডিওতে। ধন্যবাদ। দর্শক, আজকে আমরা আলোচনা করব প্রবাসীদের স্বাস্থ্য। আসলে আমাদের প্রবাসীদের স্বাস্থ্যের চেহারাটা কেমন? বিশেষ করে হৃদরোগের সমস্যা মোটামুটি মহামারী আকারে দেখা দিয়েছে দেশে। হয়তো সমৃদ্ধির কারণে, হয়তো অর্থনৈতিক যেই সংকট ছিল আমাদের খাদ্যাভ্যাসের, সেই সংকট আজকাল চলে গেছে, যার ফলে মানুষ এখন অনেক উন্নত মানের খাওয়া খেয়ে অসুস্থ হয়ে পড়তেছে এবং খাওয়ার ব্যাপারে অনেক সময়
স্বাস্থ্যগত খাওয়া হলো কিনা সেটা আর বিচার করে খাওয়া হচ্ছে না, এবং খাওয়ার পরিমাণও অনেক সময় অতিরিক্ত বাড়ায় খাওয়া হচ্ছে। তো এই সমস্ত কারণে আজকাল অনেক বেশি ডায়াবেটিস এবং পরবর্তীতে এর ফল হিসাবে ডায়াবেটিসের সাথে সংযুক্ত হৃদরোগ, স্ট্রোক বা শরীরের অর্ধাংশ অবশ হয়ে যাওয়া, পায়ে রক্ত চলাচল কমে যাওয়া, শরীরের ট্রাইগ্লিসারাইডের আধিক্য হওয়া, এই সমস্ত রোগে আক্রান্ত হওয়ার ফলে মানুষ ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। আমরা হয়তো জানতেই পারতেছি না যে খাওয়ার মাধ্যমে আমাদের হৃদরোগ হতে পারে, বা চতুষ্পদ জন্তু, গরু বা এই জাতীয় গরু, খাসি এই সমস্ত খাওয়ার ফলে এবং অতিরিক্ত পরিমাণে খাওয়ার ফলে আমাদের শরীরে কোলেস্টেরলের পরিমাণ, ট্রাইগ্লিসারাইডের পরিমাণ, চর্বির পরিমাণ এবং শরীরের ওজন বেড়ে যাওয়া, এগুলি হওয়ার কারণেই কিন্তু আমাদের পরবর্তীতে আমাদের শরীরটা অনেকটা নিস্তেজ হয়ে যায়। এবং যেটা ব্যায়াম করার নিয়ম আছে এদেশে, যে দৈনন্দিন 30 মিনিট মধ্যম মাত্রায় জোরে হাঁটা এবং সপ্তাহে 7 দিন এই ধরনের ব্যায়াম করা, সেগুলি আর কেউ মেনে চলতে পারছে না। হয়তো জীবনযাত্রার দাবির কারণেই মানুষ সময়ের অভাবে হয়তো ব্যায়াম করতেও পারছে না। তো সচেতনতার অভাবকে আমি সবচেয়ে বেশি বলবো। এছাড়া ধূমপান আরেকটা ব্যাপক ব্যাধি রয়ে গিয়েছে, আমাদের সামাজিক ব্যাধির মতোই বলা যেতে পারে। অনেকে দেখা যাচ্ছে যে খাওয়া দাওয়ার ক্ষেত্রে অত্যন্ত সচেতন, তারপরেও আমরা দেখছি এ ধরনের সমস্যা হচ্ছে। জাতিগতভাবে হৃদরোগের প্রতি আমাদের একটা ঝুঁকি অনেক বেশি থেকে যাচ্ছে। আমরা বিভিন্ন স্টাডিতে দেখতে পাচ্ছি যে দক্ষিণ এশীয় জনসম্প্রদায়ের মধ্যে বাংলাদেশিদের ভিতরেই সবচেয়ে বেশি হৃদরোগ হয়ে থাকে। এখানকার বেলভিউ হাসপাতালে হৃদরোগীর সংখ্যা সবচেয়ে বেশি বাংলাদেশি জনগোষ্ঠীর থেকে হয়ে আসতেছে। তো আমাদের যে জেনেটিক টেন্ডেন্সি যেটা রয়ে গিয়েছে, এটার মধ্যে বলা যেতে পারে যে আমাদের এলডিএল বা খারাপ কোলেস্টেরল অনেক বেশি থেকে থাকে। আমরা র্যান্ডম ব্লাড টেস্ট যখন করি দেখতেছি এলডিএল আমাদের 160-70 রয়ে গেছে, এবং এটা পরিবারের সবারই এটা দেখা যাচ্ছে। ট্রাইগ্লিসারাইড অনেক বেশি আছে, ডায়াবেটিসটা অনেক বেশি ভাবে হঠাৎ করে ধরা পড়তেছে। যাদের বয়স 30 থেকে 55 তাদের মধ্যেই এই জিনিসটা আমরা দেখতেই পারতেছি কোনো না কোনো ভাবে, যে তাদের মধ্যে শরীরে এই জিনিসের আধিক্য। সো এখানে একটা বড় ধরনের একটা জেনেটিক ব্যাপার থেকে যেতে পারে, আছে বলে বোঝা যায়। আর উপসর্গের কথা যেটা জিজ্ঞেস করলেন, সেটা সম্বন্ধে বলা যেতে পারে যে হঠাৎ করে শরীর আস্তে আস্তে শরীরের শক্তি কমে যাওয়া, জোরে হাঁটতে গেলে নিঃশ্বাসে কষ্ট হওয়া, একতলা থেকে দোতলা উঠতে গেলে কয়েকবার থেমে যাওয়া, অল্প বয়স্ক মানুষই 40-45 বছর বয়স, অথবা মাথা ঘুরে যাওয়া, একতলা, দুতলা, তিনতলা পর্যন্ত উঠতে পারে না, আগে হয়তো 5 তলা উঠতে পারতো। এটা অনেকে তখন বলা শুরু করে যেটা হয়তো আমার বয়স হয়ে গিয়েছে, কিন্তু দেখা যাবে যে তাদের হয়তো অনেক ধরনের ব্লক রয়ে গিয়েছে। অন্যান্য উপসর্গের মধ্যে হয়তো বলা যেতে পারে যে হঠাৎ অজ্ঞান হয়ে যাওয়া, বুকের বাম দিকে চাপ দিয়ে ধরা, অনেক সময় বুকের ডান দিকেও চাপটা ধরতে পারে, বসা অবস্থায় খুব বেশি টায়ার্ড হয়ে যাওয়া, এগুলি আমাদেরকে মনে রাখতে হবে যে হৃদরোগের প্রধান আলামত হিসেবে আমরা এটাকে বিবেচনা করি। হয়তো বুক জ্বলা শুরু হলো, মনে করলেন যে গ্যাস, এটা সবচেয়ে বড় ভুল হবে। এই সমস্ত ক্ষেত্রে দ্রুত গতিতে এমার্জেন্সি রুমে যাওয়া উচিত, অ্যাম্বুলেন্স কল করে হোক বা যেভাবে হোক, এবং দেখা উচিত যে এটা আসলে হৃদরোগ কিনা। কারণ অনেক সময়ই 60-70% ক্ষেত্রেই পেটের উপরেই অনেক সময় গ্যাসের একটা সেন্সেশন আসে, কিন্তু আসলে দেখা গেল যে হৃদরোগের আক্রমণ হয়ে গিয়েছে। প্রিভেনশনের যে জায়গাটি, যে একটি হচ্ছে যে যাদের হয়নি অর্থাৎ প্রাইমারি প্রিভেনশন, আর একটা যাদের হয়ে গেছে এই রোগটি সেকেন্ডারি প্রিভেনশন, এই জায়গা থেকে আপনার পরামর্শ কি এবং তারা কি করতে পারে? প্রাইমারি প্রিভেনশন হলো যে আপনার যাদের কখনো হৃদরোগ হয় নাই কিন্তু হৃদরোগ হয়ে যাওয়ার সম্ভাবনাটা অনেক বেশি রয়ে গিয়েছে, যেহেতু তাদের হয়তো বংশগতভাবে হৃদরোগ রয়েছে। যেমন বংশগত বলতে বোঝায় বাবার 55 বছর বয়সের নিচে আর মায়ের 60 বছর বয়সের নিচে হৃদরোগ হয়েছে বা অ্যাঞ্জিওগ্রাম লেগেছে, স্টেন্ট লেগেছে, তাদের ক্ষেত্রে আলাদা একটা বিশেষ সতর্কতা অবলম্বন করা উচিত। যাদের অলরেডি শুধু এটাই নাই, সাথে ডায়াবেটিস বা ট্রাইগ্লিসারাইড 150-এর উপরে, এলডিএল খারাপ কোলেস্টেরল 70-এর উপরে, এবং A1C যেটা ডায়াবেটিসের পরিমাপ করা হয় 6-এর উপরে, 6.5 বা 7-এর উপরে, এগুলি ক্ষেত্রে, প্লাস যাদের সিগারেট খাওয়ার অভ্যাস রয়েছে বা বসে বসে সারাদিন ধরে কাজ করছেন, ব্যায়ামের কোনো খবর নাই, তো এই সমস্ত ক্ষেত্রে তাদেরকে এই সমস্ত জিনিসই রিভার্স করার জন্য পদক্ষেপ নিতে হবে। 30 মিনিট করে প্রতিদিন সপ্তাহে 7 দিন হাঁটতে হবে। আর ডাক্তারের সাথে দেখা করাটাও বেশ জরুরি, কারণ আপনারা হয়তো হৃদরোগের সম্ভাবনার যেটা ব্লাড টেস্ট করা উচিত, সেগুলি বছরে অন্তত 3-4 বার করে রাখা উচিত যাদের অতিরিক্ত ঝুঁকি রয়ে গিয়েছে। অনেক সময় দেখা যায় পাতলা শরীরের মানুষের
2-3টা হার্ট অ্যাটাক হয়ে গেল, দেখা গেল যে তার কোলেস্টেরল অনেক উপরে রয়ে গেছে। আবার অনেক সময় দেখা যায় যে কোলেস্টেরলের ট্যাবলেট খাওয়ার ব্যাপারে অনেক ধরনের ভীতি, আবার লিভার নষ্ট হয়ে যাবে, বা এটা একবার শুরু করলে এটা নেশার মতো জিনিস হয়ে যেতে পারে, আমার আজীবন এই ওষুধ খেতেই হবে, আমি কেন ওষুধের মধ্যে আমি জড়িয়ে যাব, আমার লিভার নষ্ট কেন আমি করব। কিন্তু বদলে কিন্তু হার্ট অ্যাটাক হলো বা স্ট্রোক হলো, তখন সেটা হয়তো মেনে নিচ্ছে, কিন্তু লিভারটা যাতে নষ্ট না হয় সেটা নিয়ে অনেকে দুশ্চিন্তা করছে। তো এই যে অজ্ঞতা, এই অজ্ঞতাকে দূর করতে হবে, কারণ আপনারা এই ছোট একটা অজ্ঞতার জন্য অনেক বড় মূল্য দিতে হয় এক এক সময় এসে, জীবনের মধ্য বয়সে এসে জীবন থেকে চলে যাওয়া। এটা আমাদের জন্য কিন্তু অর্থনৈতিকভাবে আমাদের জনগোষ্ঠীর জন্য বেশ ক্ষতিকারক, যে উপার্জনক্ষম মানুষটা থাকলো না, তখন তাদের বাচ্চা কাচ্চার দায়িত্বটা হয়তো অন্যের উপরে পড়ার চেষ্টা হচ্ছে বা সিস্টেমের উপরে পড়ে যাচ্ছে। যদি নিয়মিত ব্যায়াম করে, যেটা প্রিভেনশন বলেন, প্রাইমারি প্রিভেনশন, সেক্ষেত্রে কি এটাকে পরিস্থিতির উন্নতি করতে পারে? সাংঘাতিকভাবে পারে। আপনার যদি ব্যায়াম করা হয় অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিয়ে, কারণ আপনার যদি নিঃশ্বাসে কষ্ট থাকে বা বুকে কিছু কিছু ব্যথা থাকে, হয়তো আপনি গ্যাসের দোষ হিসেবে এটাকে সন্দেহ করে রাখছেন, কিন্তু তারপরে যখন আপনি বড় ধরনের ব্যায়াম করতে যাবেন, আপনার চিকিৎসককে বলেই নিতে হবে যে আমি এই ধরনের ব্যায়াম করতে যাচ্ছি। এবং এইসব ক্ষেত্রে অনেক সময় আপনি চিকিৎসককে রিকোয়েস্টও করতে পারেন যে আপনি আমার জন্য একটা স্ট্রেস টেস্ট করে দেখেন, ইটিটি যেটাকে বাংলাদেশে বলা হচ্ছে, সেটা আপনি টেস্ট করে দেখেন যে আমার জন্য উচ্চমাত্রার ব্যায়াম করাটা নিরাপদ কিনা। যদি সেটা সম্ভব না হয়, তাহলে আপনার নিম্ন লেভেলের ব্যায়াম করলে হবে, ঘরের ভিতরে সিঁড়ি আছে সেটা বাওয়ানো যেতে পারে, অথবা ঘরের আশেপাশে হাঁটা যেতে পারে, তবে 30 মিনিট কমপক্ষে করা উচিত। আসাম ভাই, আপনাকে অনেক ধন্যবাদ আপনার মূল্যবান পরামর্শের জন্য। আমরা আশা করি আপনার এই পরামর্শ মেনে আমরা প্রবাসীরা সুস্থ জীবনের দিকে এগিয়ে যাব। ধন্যবাদ। দর্শক, আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আবারও দেখা হবে নতুন কোনো অতিথিকে সাথে নিয়ে। সেই পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন। দর্শক, প্রবাসে বাঙালিদের স্বাস্থ্য সচেতনতা নিয়ে কথা বলতে নিয়োগ সময় স্টুডিওতে এসেছিলেন হৃদরোগ বিশেষজ্ঞ ডাক্তার CM হাসান। এতক্ষণ দেখছিলেন তার সাক্ষাৎকারটি। প্রবাসের সময় আরও থাকছে। মুশফিকের বিরুদ্ধে বরিশাল বুলসের ফ্র্যাঞ্চাইজির অভিযোগ প্রমাণিত না হলে ব্যবস্থা নেবে বিসিবি। সংবাদ সম্মেলনে অশ্রুসিক্ত বাংলাদেশ টেস্ট অধিনায়ক। বর্তমান সরকারের উন্নয়নের ধারাকে এগিয়ে নিতে আগামী জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম। শনিবার বিকেলে ঢাকার কেরানীগঞ্জে এক স্মরণ সভায় একথা বলেন তিনি। নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে বিএনপি নানা ধরনের কথা বলছে মন্তব্য করে খাদ্যমন্ত্রী বলেন, বিএনপি যতই সহায়ক সরকার ও আন্দোলনের কথা বলুক না কেন, আগামী নির্বাচনে দলটি অংশ নেবেই। যতই যারা কথাবার্তা বলুক না কেন, বাগাড়ম্বর করুক, মিথ্যাচার করুক, নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার জন্য কথাবার্তা বলুক, তত্ত্বাবধায়ক সরকার, সহায়ক সরকার, লেভেল প্লেইং ফিল্ড, এই যত কথাবার্তাই বলুক না কেন, এই হলে নির্বাচনে আসবো না, শেখ হাসিনার সরকার থাকলে নির্বাচনে অংশগ্রহণ করবে না, তুমুল আন্দোলন করব, যত কথাবার্তাই বলুক না কেন, বিএনপির যদি আন্দোলনও হবে না, কোনো কিছুই হবে না, তারা নির্বাচনে আসবে না। আমরা এখন উন্নয়নের মহাসড়কে এই উন্নয়নকে যদি এগিয়ে নিয়ে যাই, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারকে আরেকবার দরকার। কাজেই আমাদেরকে ঐক্যবদ্ধভাবে সেই নির্বাচনে আমাদেরকে কাজ করতে হবে সবাইকে। নির্বাচনের 3 মাস আগে নয়, এখন থেকে সব দলের জন্য লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করতে নির্বাচন কমিশনের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ। শনিবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা অনুষ্ঠানে তিনি এই মন্তব্য করেন। আওয়ামী লীগের সরকারি খরচে দলীয় প্রচারণার অভিযোগ তুলে মওদুদ বলেন, এ ব্যাপারে সব জেনেও নির্বাচন কমিশন নির্লিপ্ত রয়েছে। সরকারি দলের প্রধানমন্ত্রী এবং অন্যান্য মন্ত্রীরা ভোট চেয়ে বেড়াচ্ছেন, নৌকায় ভোট দেন, নৌকায় ভোট দেন, লেভেল প্লেইং ফিল্ড কোথায়? তাহলে এই নির্বাচন কমিশনের দায়িত্বটা কি? আমরা ওই 3 মাস আগে লেভেল প্লেইং ফিল্ড চাই না। 3 মাস নির্বাচনে 3 মাস আগে, 2 মাস আগে, 1 মাস আগে বলবেন যে এখন সবাই আপনারা সভা সমিতি করেন। নো, এই লেভেল প্লেইং ফিল্ড এখন থেকেই নিশ্চিত করতে হবে। নাটোরের উত্তরা গণভবন থেকে স্বাধীনতা বিরোধী মোনায়েম খানের নামফলক অপসারণ করা হয়েছে। শনিবার সকাল 10টার দিকে নামফলকটি ভেঙে ফেলা হয়। এর আগে জেলা আওয়ামী লীগের উদ্যোগে মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের ভবানীগঞ্জ মোড় থেকে একটি গণমিছিল বের করা হয়। বিভিন্ন সড়ক ঘুরে উত্তরা গণভবনের সামনে গিয়ে জড়ো হন নেতাকর্মীরা। গণভবনের সামনের মূল প্যালেস থেকে তৎকালীন পূর্ব পাকিস্তানের গভর্নর মোনায়েম খানের নামফলক অপসারণ করা হয়। স্থানীয় সংসদ সদস্য, গৃহায়ন ও গণপূর্ত বিভাগের কর্মকর্তা এবং মুক্তিযোদ্ধারা এসব উপস্থিত ছিলেন। বক্তারা জানান, স্বাধীনতা বিরোধী মোনায়েম খানের নামফলক অপসারণের মধ্য দিয়ে নাটোরবাসী কলঙ্কমুক্ত হল।
1967 সালের 24শে জুলাই তৎকালীন পূর্ব পাকিস্তানের গভর্নর মোনায়েম খান নাটোরের দীঘাপতিয়া রাজবাড়িকে গভর্নর হাউস করেন। স্বাধীনতার পর 1972 সালের 9 ফেব্রুয়ারি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এটিকে উত্তরা গণভবন হিসেবে নামকরণ করেন। সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে এক স্কুল ছাত্রীকে যৌন হয়রানি ও সাংবাদিকদের উপর হামলার ঘটনায় 4 শিক্ষার্থীকে বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। তার বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের কর্মী। এছাড়া হামলাকারীদের পক্ষ নেয় সতর্ক করা হয়েছে জেলা ছাত্রলীগ সভাপতিকে, শাখা ছাত্রলীগ সভাপতিকে। শনিবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সিন্ডিকেট সদস্য কবির হোসেন জানান, ঘটনার পর বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে যে তদন্ত কমিটি গঠন করা হয় সেই রিপোর্টের ভিত্তিতে 4 শিক্ষার্থীকে 1 সেমিস্টারের জন্য বহিষ্কার করা হয়েছে। গত 8 এপ্রিল বিশ্ববিদ্যালয়ে বেড়াতে গেলে এক স্কুল ছাত্রীকে যৌন হয়রানি করে কিছু শিক্ষার্থী। এ সময় প্রতিবাদ করলে বিশ্ববিদ্যালয় প্রেস ক্লাবের সহসভাপতি ও সাধারণ সম্পাদকের উপর হামলা চালানো হয়। এ ঘটনায় নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে মামলা দায়ের করে নির্যাতিতার পরিবার। সাজ্জাদ রিয়াদ, মাহমুদ হাসান রুদ্র, তারপর রাহাত সিদ্দিকী এবং সুমন দাস জনি, এই 4 জনকে 1 সেমিস্টারের জন্য বহিষ্কার করা হয়েছে। রাহাত সিদ্দিকী এবং সুমন দাস জনিকে 1000 টাকা করে জরিমানা করা হয়েছে। আর সভাপতি যেখানে যিনি ছিলেন এই বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের, তাকে সতর্ক করা হয়েছে এবং তার বিরুদ্ধে যে মামলা চলছে সেই মামলাতেও যদি বিশ্ববিদ্যালয়ের কোনো তথ্য প্রয়োজন হয় তাহলে বিশ্ববিদ্যালয়ের সার্বিক সহযোগিতা করবে। ছাত্রলীগ হোক আর যেই হোক এখান থেকে ছাড় পাবে না। সিরাজগঞ্জে কাইয়ুম নামে 12 বছরের এক শিশুকে পায়ুপথে বাতাস ঢুকিয়ে হত্যার চেষ্টা করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। ভদ্রঘাট এসিআই গোদরেজ ফিড মিলে এ ঘটনা ঘটে। শিশুটিকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। স্বজনরা জানান, শনিবার সকালে এসিআই গোদরেজ ফিড মিলে কাজ করার সময় কয়েকজন শ্রমিকের সঙ্গে কথা কাটাকাটি হয় কাইয়ুমের। এক পর্যায়ে কয়েকজন শ্রমিক মিলে কাইয়ুমকে ধরে পায়ুপথে গ্যাস দিয়ে হাওয়া ঢুকিয়ে দেয়। এতে তার পেট ফুলে যায়। পরে অন্য শ্রমিকরা তাকে উদ্ধার করে সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করে। সেখানে তার অবস্থার অবনতি হলে প্রথমে একটি বেসরকারি হাসপাতাল ও পরে উন্নত চিকিৎসার জন্য বগুড়া মেডিকেলে নেওয়া হয়। আমি মেলা করে আসছে, আমার খাবার দিস না, আমি মরে যাবো, আমার মাও কান দিব, তাও মানে না, তাও খাবার দিচ্ছে। মলদার দিয়ে পেটে বাতাস ঢুকে গেছে, যার জন্য এই নাড়ি, পেটের নাড়ি তো খুব চিকন, সেখান থেকে বাতাস ঢুকে বেলুনের মতো ফুলে ফুটা হয়ে গেছে। চট্টগ্রামে একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ভারতীয় শিক্ষার্থীকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে তার সহপাঠীর বিরুদ্ধে। ঘটনার পর আত্মহত্যার চেষ্টা করে অভিযুক্ত শিক্ষার্থী। শুক্রবার রাতে নগরীর আকবর শাহ এলাকায় এ ঘটনা ঘটে। পুলিশ জানায়, বেসরকারি বিশ্ববিদ্যালয় ইউএসটিসির 4 ভারতীয় শিক্ষার্থী উইলিয়াম, আতিফ, নিরাজ গুরু ও জ্যোৎস্না নগরীর আব্দুল হামিদ সড়কের ইউসুফ ভবনের 5ম তলার একটি ফ্ল্যাটে ভাড়া থাকতেন। শুক্রবার রাতে উইলিয়াম ও আতিফের কোনো সাড়াশব্দ না পেয়ে বিকল্প চাবি দিয়ে তাদের রুমে প্রবেশ করেন নিরাজ। এ সময় আতিফকে রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে থাকতে দেখেন। পাশেই ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় দেখতে পান তার আরেক ভারতীয় শিক্ষার্থী উইলিয়ামকে। গুরুতর অবস্থায় সহপাঠীরা তাদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক আতিফকে মৃত ঘোষণা করেন। আর উন্নত চিকিৎসার জন্য উইলিয়ামকে নগরীর মেহেদীবাগের মার্কস হাসপাতালে ভর্তি করা হয়। পুলিশের ধারণা, অতিরিক্ত মদ্যপানের পর কথা কাটাকাটির জেরে আতিফকে ছুরিকাঘাতের পর উইলিয়াম নিজেও আত্মহত্যার চেষ্টা করেন। যিনি বর্তমানে মুমূর্ষু অবস্থায় চিকিৎসাধীন আছে, ওনার রুমেই পার্টিটা অ্যারেঞ্জ হয়েছিল এবং ওই অ্যারেঞ্জে ইনভাইটেড ছিল এবং আতিফও ওই রুমে ছিল। ড্রিঙ্কিং এর এক পর্যায়ে হয়তো কোনো না কোনো কারণে দুজনের মধ্যে কোনো ঘটনার সূত্রপাত, হয়তো একজন আরেকজনকে কোপাইছে। আতিফের শরীরে প্রায় ছোট বড় মিলে 15টা স্টেপ আছে। আমরা তাদের আর দুজন যে রুমমেট আছে, দুজনকে থানায় নিয়ে এসে জিজ্ঞাসাবাদ করতেছি। এবার প্রবাসের খবর। লন্ডনে এসিড হামলার ঘটনায় উদ্বেগের মধ্যে রয়েছেন দেশটিতে বসবাসরত প্রবাসী বাংলাদেশিরা। যে কোনো সময় উগ্রবাদীদের বিদ্বেষমূলক হামলার শিকার হতে পারেন বলে আশঙ্কা তাদের। অবস্থায় দুষ্কৃতিকারীদের বিরুদ্ধে প্রশাসনকে কঠোর ব্যবস্থা নেওয়ার পাশাপাশি প্রবাসীদের সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন কমিউনিটি নেতারা। লন্ডন প্রতিনিধি শোয়েব কবিরের তথ্য ও ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট।
উত্তর পূর্ব লন্ডনে বৃহস্পতিবার রাতে অ্যাসিড হামলার শিকার হয়ে আহত হন অন্তত 5 জন। মাত্র 1.5 ঘন্টার ব্যবধানে একই ধরনের 5টি ঘটনায় আহতদের মধ্যে একজন বাংলাদেশি গাড়ি চালকও রয়েছেন। তবে মাথায় হেলমেট থাকার কারণে বড় ধরনের ক্ষতির হাত থেকে রক্ষা পাওয়ার কথা জানালেন জাভেদ হোসেন নামের এই প্রবাসী। খেয়াল করছি আমার লেফটে দিয়ে যাইয়া তারা অ্যাসিড লইয়া ইয়া বইছে, আর আমি ডিসাইড করছি রাইটে দিয়ে লইয়া যেতাম। ওই সময় আখতা আমার মুখ ফানির লেখা নাইয়া পড়ছে খুব শব্দ করে। আমার হেলমেট আছিল, আমি মোটর সাইকেল লইয়া আসলাম, আমার হেলমেট আছিল, লিচলি আমি রাইটে দিয়ে সাবাত আসলাম। এর লাগি অ্যাসিডটা বাউন্স খাইয়া আমার হেলমেটও বাউন্স খাইয়া লেফটে দিয়ে পড়ে গেছে। পূর্ব লন্ডনের হেকনি, ইজলিংটন, ক্লেপটন এবং স্টোক নিউটন এলাকায় এসব আক্রমণের ঘটনা ঘটে। এই ঘটনার পর পুরো কমিউনিটিতে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। তবে আতঙ্কিত না হয়ে প্রবাসীদের আরো বেশি সতর্ক হওয়ার পাশাপাশি যে কোনো অপরাধের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন কমিউনিটি নেতারা। লন্ডনে অ্যাসিড সন্ত্রাস এটা একটা আমাদের কমিউনিটিতে খুবই আতঙ্ক, এবং গতকাল যে ঘটনাগুলো ঘটেছে বারবার আমরা ইন্টারনেটে এবং সোশ্যাল মিডিয়ায় খুবই তুলপাড় চলছে। এ নিয়ে প্রশাসন এবং কমিউনিটি নেতৃবৃন্দের প্রতি অনুরোধ থাকবে যেন সবাই আমরা আমাদের কমিউনিটিকে সজাগ করি। আমরা অ্যাসিড অ্যাটাকের ঘটনায় বাঙালি কমিউনিটির পক্ষ থেকে তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি। আমরা অত্যন্ত উদ্বিগ্ন। আমরা চাই সরকার এবং লোকাল অ্যাডমিনিস্ট্রেশন যাতে পুলিশ বিহিত ব্যবস্থা নেয় অ্যাসিড অ্যাটাকের বিরুদ্ধে। এদিকে লন্ডন কর্তৃপক্ষের পাশাপাশি ব্রিটেনের বিরোধী দলীয় নেতারা লন্ডনে একের পর এক অ্যাসিড হামলার তীব্র নিন্দা জানিয়ে এমন তৎপরতা বন্ধে ব্যবস্থা নিতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন। I think carrying acid should in itself be an offence in the same way that carrying a knife is an offence. At the moment, it's only an offence if it can be proved that you've got malicious intent. I think the reality is we do not want people walking around the streets. বৃহস্পতিবারের অ্যাসিড আক্রমণে জড়িতদের ধরতে শহর জুড়ে পুলিশ অভিযান জোরদার করা হয়েছে। এরই মধ্যে ওই ঘটনায় জড়িত সন্দেহে 15 ও 16 বছরের 2 কিশোরকে আটক করেছে পুলিশ। এই হামলার কারণ সম্পর্কে কিছু জানা না গেলেও ঘটনার তদন্ত শুরু করেছে কর্তৃপক্ষ। সম্প্রতি ব্রিটেনে বিদ্বেষমূলক বিভিন্ন কর্মকাণ্ড বেড়ে যাওয়ার মধ্যেই একের পর এক অ্যাসিড হামলার খবর পাওয়া যাচ্ছে। এক হিসেব মতে 1 বছরে লন্ডনে 119টি অ্যাসিড আক্রমণের ঘটনা ঘটেছে। রিয়াদুল ইসলাম, সময় সংবাদ। অবৈধ অভিবাসীদের নিয়োগদাতাদের ব্যাপারে তথ্য দিতে মালয়েশিয়ার জনগণকে আহ্বান জানিয়েছেন দেশটির তদন্ত বিচার বিভাগের প্রধান সারভান কুমার মারিমুথু। তিনি বলেন, খাবারের দোকানে এবং বাসাবাড়িতে গৃহকর্মী হিসেবে যেসব অবৈধ অভিবাসী কাজ করছে তাদের খুঁজে বের করা কঠিন। তাই যেসব নিয়োগদাতা অবৈধ অভিবাসীদের কাজ দেবেন তাদের ব্যাপারে তথ্য দিতে দেশটির জনগণের প্রতি অনুরোধ করেন তিনি। সারভান কুমার বলেন, ই কার্ডের মেয়াদ শেষ হওয়ার পর গেল 12 দিনে দেশব্যাপী 60টি স্থানে অভিযান চালিয়ে 10,000-এর বেশি অবৈধ অভিবাসীকে আটক করা হয়েছে। এদের মধ্যে 1230 জনই বাংলাদেশি। আটককৃতদের মধ্যে ইন্দোনেশিয়া, মিয়ানমার, ভিয়েতনাম সহ বিভিন্ন দেশের নাগরিকও রয়েছেন। এছাড়া অবৈধভাবে অভিবাসীদের নিয়োগ দেওয়ার জন্য 67 জন নিয়োগদাতাকেও গ্রেফতার করেছে মালয়েশিয়া পুলিশ। সৌদি আরবের জেদ্দায় বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুলের ছাত্রছাত্রীদের গ্র্যাজুয়েশন সেরেমনি অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেদ্দার বাংলাদেশ কনসুলেটর কনসাল জেনারেল FM বোরহানউদ্দিন। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যক্ষ ডক্টর আব্দুল বাকি, সহকারী অধ্যাপক আব্দুল কাইয়ুম, স্কুলের গভর্নিং বডির চেয়ারম্যান নেওয়ামুল বশিল ও ভাইস চেয়ারম্যান গিয়াসউদ্দিন সহ অন্যান্য সদস্যবৃন্দরা। ছাত্রছাত্রী অভিভাবকদের উপস্থিতিতে পুরো অনুষ্ঠানটি মিলন মেলায় পরিণত হয়। চট্টগ্রামের সীতাকুণ্ডে ত্রিপুরা পাড়ায় নতুন করে অজ্ঞাত জ্বরে আক্রান্ত আরও 16 শিশুকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ নিয়ে আক্রান্তের সংখ্যা দাঁড়ালো 84-তে। এদিকে নতুন করে শিশু আক্রান্তের ঘটনায় আতঙ্কিত হওয়ার কিছু নেই বলে জানিয়েছেন সিভিল সার্জন। তিনি জানান, শনিবার দুপুরের দিকে সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের একটি মেডিকেল টিম ত্রিপুরা পাড়ায় যায়। এ সময় অজ্ঞাত জ্বরের উপসর্গ থাকায় 16 আদিবাসী শিশুকে ফৌজদারহাট সংক্রামক ব্যাধি হাসপাতালে পাঠানো হয়। এদিকে এখন পর্যন্ত জ্বর না কমায় উন্নত চিকিৎসার জন্য ফৌজদারহাট হাসপাতাল থেকে 20 শিশুকে চট্টগ্রাম মেডিকেলে পাঠানো হয়েছে। এ নিয়ে চট্টগ্রাম মেডিকেলে ভর্তি রয়েছে 50 শিশু। বাকি 34 শিশুকে ফৌজদারহাট হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। গত এক সপ্তাহে অজ্ঞাত জ্বরে পাহাড়ি ত্রিপুরা পাড়ায় 9 শিশুর মৃত্যু হয়েছে।
2-3 দিন আগে হয়েছে। আসুন না কেন এখন পর্যন্ত? আসলে ওই যে জ্বর এগুলো চাচ্ছে আর কি, কেমন উঠবে ওইগুলো তো এখন বেশি উঠে গায়ে জ্বর বাড়ে গেছে, ওই জন্য আসছে আর কি। এই পর্যন্ত যত রোগী ভর্তি হয়েছে সবগুলো ভালো আছে। এখন আপনারা হয়তো একটা আতঙ্কিত হতে পারেন যে এই যে নতুন নতুন রোগী ভর্তি হচ্ছে সংখ্যাটা দেখে, এই আতঙ্ক দূর করার জন্য বলছি যে আমাদের সেখানে মেডিকেল টিম কাজ করছে। নর্মাল সর্দি মানে একটু নমুনা প্রাথমিকভাবে তারা পাঠাচ্ছে, এরা অপুষ্টিতে ভুগতেছে, এখানে আর পুষ্টিকর খাবার পাচ্ছে, ফলো আপ থাকতেছে, এই জন্য ওদেরকে আনা হচ্ছে। 20টা রোগী মেডিকেল কলেজে রেফার করা হয়েছে আগেরগুলো সহ। কারণ হচ্ছে এইখানে দেখা যাচ্ছে যে 5-6টা বাচ্চা একটু মানে আগের মতো আছে, উন্নতি হচ্ছে না, ম্যাক্সিমাম উন্নতি হয়ে গেছে। ক্রিকেটের খবর। বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের টেস্ট অধিনায়ক মুশফিকুর রহিমকে নিয়ে বিপিএল ফ্র্যাঞ্চাইজি বরিশাল বুলসের অন্যতম স্বত্বাধিকারী এবং বিসিবি পরিচালক এম এ আউয়াল বুলু গণমাধ্যমে আপত্তিকর মন্তব্য করায় ক্ষুব্ধ বিসিবি। অভিযোগ প্রমাণ করতে না পারলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেবে বোর্ড। শনিবার মিরপুরের সংবাদ সম্মেলনে বিসিবি পরিচালক ইসমাইল হায়দার মল্লিক জানিয়েছেন এম এ আউয়াল বুলুকে কারণ দর্শাতে বলা হয়েছে। এদিকে এমন অভিযোগে বিস্মিত মুশফিকুর রহিম সংবাদ সম্মেলনে কান্নায় ভেঙে পড়েন। লাস্ট ইয়ারে চিঠি দিয়েছিলাম ইনডিসিপ্লিন এবং কিছু ফ্র্যাঞ্চাইজি ব্যাড কমান্ড করার জন্য। যদি এই ধরনের হয়, লাস্ট ইয়ারের আগের বছর যখন সিলেটে ছিল সেম সিচুয়েশন হয়েছে, এবারও আমাদের মানে বরিশাল বলছে আসার পরে সেম ক্যাপ্টেন সব প্লেয়ারের সাথে বসে একটা উৎসাহ দিবে এবং তাদের সাথে বসে টিম প্ল্যানটা বলবে, ভালো প্লেয়ার, কিন্তু কথা হলো না, হি ইজ নট এ গুড ক্যাপ্টেন। বিসিবি পরিচালক ও বরিশাল বুলসের অন্যতম স্বত্বাধিকারী গণমাধ্যমে জাতীয় দলের টেস্ট অধিনায়ককে নিয়ে এমন মন্তব্যে ক্ষুব্ধ হয়ে বোর্ডের শরণাপন্ন হন মুশফিকুর রহিম। বোর্ড পরিচালক ইসমাইল হায়দার মল্লিককে নিয়ে সাংবাদিকদের সামনে আসেন মুশফিক। তার সম্পর্কে করা অভিযোগ নিয়ে কথা বলতে গিয়ে কান্না ধরে রাখতে পারেননি টাইগারদের টেস্ট অধিনায়ক। এরপর মাঝপথেই সংবাদ সম্মেলন স্থল ত্যাগ করেন তিনি। ডিসিপ্লিন বা আমার কোনো দায়িত্ব জ্ঞান বোর্ড নেই, বা আমি প্লেয়ারদেরকে মোটিভেট করতে পারি না, বা আমি টিম মিটিং এ কথা বলি না। মনে করি যে তিনি যে ভাষ্যগুলো দিয়েছেন এটা আসলেই খুবই খারাপ লেগেছে, এবং এই জন্যই আমি বললাম যে আমাদের শ্রদ্ধেয় বড় ভাই আছেন, আমাদের গার্জিয়ান, ওদের কাছে আসলে ব্যাপারটা এই জন্য জানিয়েছি। একটা দেশকে আপনি এতদিন সার্ভিস দিচ্ছেন, এতটুকু রেসপেক্ট। ব্যাপারটি নিয়ে বিচলিত ক্রিকেট বোর্ড। বিসিবির দায়িত্বশীল পদে থেকে গণমাধ্যমে এমন মন্তব্য করার কারণ এবং তার সঠিক উত্তর না দিতে পারলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলেন বিসিবির এই পরিচালক। সে টেস্টের ক্যাপ্টেন, তার সম্পর্কে বলা হয়েছে ইনডিসিপ্লিন। সো ইনডিসিপ্লিন যদি হতো তাহলে সেই ইনডিসিপ্লিনের প্রমাণ মানে স্বরূপ আমাদেরকে চিঠি দিতে হবে সে কি ইনডিসিপ্লিন করেছে। আর ভালো ক্যাপ্টেন না হলে বাংলাদেশ ক্রিকেট বোর্ড কি তাকে এতদিন ক্যাপ্টেন রাখতো? ক্রিকেট নিয়ে তো সবাই আলোচনা করে, সবার মত দিতে পারে, বাট একটা ফ্র্যাঞ্চাইজি ওনার এইভাবে কোনো কথা বলতে পারে না। অবশ্যই এটা ফ্র্যাঞ্চাইজির বিরুদ্ধে একটা বিরাট অ্যাকশন হবে। অ্যাকশন বলতে গেলে ধরেন ফিনান্সিয়াল হোক বা পার্সোনালি হোক, যেটাই হোক, এটা একটা হবে। এ বিষয়ে এম এ আউয়াল বুলুর মন্তব্য জানতে তার সাথে যোগাযোগ করেও কোনো সাড়া পাওয়া যায়নি। রিজন বিন ফারুক। এখন ধরেন তারেক হাসান শিমুল, সময় সংবাদ, ঢাকা। এই পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। উত্তরাঞ্চলে ব্রহ্মপুত্র নদের পানি কমতে শুরু করলেও দেখা দিয়েছে তীব্র ভাঙন। বাড়ছে মধ্যাঞ্চলের নদ নদীর পানি। পরিস্থিতি আরও খারাপের আশঙ্কা। নিরাপত্তার কারণে জনসম্পৃক্ততায় যেন ছেদ না পড়ে সেদিকে সজাগ দৃষ্টি রাখতে এসএসএফকে আহ্বান প্রধানমন্ত্রীর। বাহিনীর প্রতিষ্ঠা বার্ষিকীতে শুভেচ্ছা বিনিময়। চিকিৎসার জন্য লন্ডনের উদ্দেশ্যে দেশ ছাড়লেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। বিমানবন্দরে নেতাকর্মীদের ভিড়। ক্যাম্পাসে স্কুল ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগে সিলেট শাহজালাল বিশ্ববিদ্যালয়ের 4 ছাত্র সাময়িক বহিষ্কার। সতর্ক করা হলো ছাত্রলীগ সভাপতিকে। এবং লন্ডনে অ্যাসিড হামলা বেড়ে যাওয়ায় প্রবাসী বাংলাদেশিদের উদ্বেগ। প্রশাসনকে কঠোর হওয়ার আহ্বান। সতর্ক থাকার পরামর্শ কমিউনিটি নেতাদের। দর্শক, এই ছিল প্রবাসের সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। যে কোনো বাংলা লিংক ও রবি নম্বর থেকে সময় সংবাদের খবর, অনুষ্ঠান সূচি জানতে এবং যে কোনো তথ্য সময় সংবাদকে জানাতে ডায়াল করুন 16242 নম্বরে। এছাড়া এইমাত্র পাওয়া খবর মোবাইলে পেতে SMS করুন *BN লিখে পাঠিয়ে দিন 16242 নম্বরে। সঙ্গেই থাকুন সময়ের।